শিখরে নরেন্দ্র মোদী। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে আজ এক ঐতিহাসিক দিন। আজ 10ই জুন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। এতদিন এই রেকর্ড ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে। দেশের নানা প্রান্তে আজ উৎসব, উচ্ছ্বাস রাজধানীতে। কেমন কাটছে মোদী যুগ আলোচনা করব আমরা। আর আলোচনা করার জন্য আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন, এবং আমার সঙ্গে রয়েছেন আজ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন আরএসএস এর পশ্চিমবঙ্গের সহক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু, এবং আমার সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক ডিফেন্স বিশ্লেষক শান্তনু সোম। এবং এই আলোচনার শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে নিই। नरेंद्र दामोदर दास मोदी 10 घंटे काम करेंगे। भारत माता की। অনেকে বলেন তাঁর উত্থান ইতিহাস, উত্থানের পরেও ইতিহাস গড়েছেন। 2014 থেকে 2026 এক যুগ। এই 12 বছরে চলার পথে একের পর এক মাইলস্টোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি শীর্ষে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে টপকে স্বাধীন ভারতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন চেয়ারে। (1947) সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জওহরলাল নেহরু। কিন্তু তখন তিনি ছিলেন মনোনীত, নির্বাচিত নন। ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় 1952-এ। ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। প্রধানমন্ত্রী পদে তিনি শপথ নেন 1952-র 13ই মে। 1964-র 27শে মে পর্যন্ত টানা প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। 13ই মে 1952 থেকে 27শে মে 1964, অর্থাৎ 4398 দিন। 2014-এ দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে তিনি শপথ নেন 2014-র 26শে মে। 2026-এর 10ই জুন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন ক্ষমতায় জওহরলাল নেহরুকে টপকে শিখরে মোদী। 4399 দিন। জওহরলাল নেহরু এবং নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে দুটি অধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে দুজনের ইনিংসের দৈর্ঘ্য নিয়ে তুলনা করা যেতেই পারে, কিন্তু এই দুই ইনিংসের সময়কালে তুলনা করাটা বোধহয় একটু কঠিন। কারণ নেহেরু যে ভারতের শাসনভার হাতে পেয়েছিলেন, সেই ভারত তখন সদ্য স্বাধীন হয়েছে। জনসংখ্যা মেরে কেটে 34 কোটি। সবার চোখে একটাই স্বপ্ন, স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকা। তখন নেহেরুর লক্ষ্য মূলত ছিল দেশ গঠন করা। দেশের নির্বাচনী ব্যবস্থা কেমন হবে, অর্থনীতির কাঠামো কি হবে, প্রশাসনের চেহারা কেমন হবে। আর 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, তখন ভারতের জনসংখ্যা 130 কোটির বেশি। এই ভারত স্বপ্ন দেখে গোটা পৃথিবীকে টেক্কা দেওয়ার, সব থেকে দ্রুত গতিতে বেড়ে চলা অর্থনীতি হওয়ার, কৃষি থেকে শিল্প সবকিছুতেই স্বনির্ভর হওয়ার। প্রত্যাশা বেশি, তাই এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও কঠিন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রাজনৈতিক পথও মোটের ওপর মসৃণ ছিল। নেহরু যখন প্রধানমন্ত্রী হন, তখন দেশ জুড়ে স্বাধীনতার আবেগ। কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কথা দেশবাসী ভাবতই না। প্রতিপক্ষ বলতে জনসংঘ, সিপিআই এবং আরও কিছু ছোটখাটো দল, এদের কেউই কংগ্রেসকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতিতে ছিল না। ফলে ভোটে জেতার জন্য সেভাবে মাথা ঘামাতে হয়নি নেহরুকে। রাজনীতি তাঁর প্রশাসনিক গতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 2014-এ নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন, তখন রাজনীতিই দেশের চালিকা শক্তি। প্রধান বিরোধী কংগ্রেস, রাজ্যে রাজ্যে শক্তিশালী আঞ্চলিক দল।
প্রধানমন্ত্রী পদে উত্তরাধিকার হিসেবে নরেন্দ্র মোদী স্বাধীনতার আবেগ পাননি, তিনি পেয়েছেন দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ, নীতিপঙ্গুত্ব এবং রাজনীতির লাল ফাঁস। প্রতি পদে এই বাধা অতিক্রম করে এগোতে হয়েছে তাঁকে, সেই সঙ্গে বিরোধী শিবিরের এককাট্টা প্রতিরোধ। নেহেরুর আমলকে বলা হতো কংগ্রেস সিস্টেম, অর্থাৎ কংগ্রেস ছাড়া দল নেই। 1952 সাধারণ নির্বাচনে লোকসভার 489টি আসনের মধ্যে 364টি কংগ্রেস জিতেছিল। পরের কয়েক দশক কেন্দ্র রাজ্য সব জায়গাতেই কংগ্রেসের সরকার, ফলে কেন্দ্রের নীতি রাজ্যে রাজ্যে কার্যকর করতে বিশেষ বেগ পেতে হয়নি দেশের প্রথম প্রধানমন্ত্রীকে। কিন্তু নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন তখন কিছু রাজ্য কংগ্রেসের হাতে, কোথাও ক্ষমতায় তৃণমূল, কোথাও ডিএমকে, কোথাও সমাজবাদী পার্টি, কোথাও বামেরা। জওহরলাল নেহেরুর জামানায় সংবাদ মাধ্যম বলতে শুধুমাত্র খবরের কাগজ। সরকারের কাজের ভালো মন্দ নিয়ে লেখার জন্য থাকতো কিছু সাংবাদিকের কলম। এখন দেশ বিদেশের মিডিয়া, শয়ে শয়ে নিউজ চ্যানেল, এমনকি সরকারের কাজকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে পারেন আম আদমিও। প্রতি মুহূর্তেই যেন প্রশাসনের কাজের ওপর নজর রাখা হচ্ছে। এদিক থেকে ওদিক হলেই ভাইরাল, দেশে খবর, আন্তর্জাতিক মিডিয়াতেও ব্রেকিং নিউজ। এই চাপ সামলাতে হয়নি নেহেরুকে, এই চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন মোদী। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। নিউজ 18 বাংলা। আমি প্রথমে কথা বলবো মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই যে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এত বেশি দিন ধরে রয়েছেন, একেবারে জওহরলাল নেহরুকে টেক্কা দিয়ে শিখরে নরেন্দ্র মোদী, এটাতে বিজেপির এটা কত বড় সাফল্য বলে মনে হয় আপনার? দেখুন, নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে আলাদা করে তো দেখা যায় না। আপনার এই প্রশ্ন মনে করছেন যে, শুনে মনে হচ্ছে যে মোদী আলাদা, ভারতীয় জনতা পার্টি আলাদা। আজকেও প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি বলেছেন যে সর্বাগ্রে দেশ, তারপরে দল, তারপরে আমরা ব্যক্তি। আমাদের এটাই ভারতীয় জনতা পার্টির একদম বুথ স্তরের কার্যকর্তা থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত এটাই আমাদের ইষ্ট মন্ত্র, এটাই আমাদের মূল মন্ত্র, যে আমাদের কাছে সবার আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। এবং প্রধানমন্ত্রীজি এই মন্ত্রকে নিয়েই এগিয়েছেন। তাই একজন বুথ স্তরের কার্যকর্তা থেকে ধীরে ধীরে, আপনারা জানেন, আপনাদের দিল্লির রিপোর্টারদের জিজ্ঞাসা করবেন যে 12 বছর ওনার আজকে সব মিলিয়ে মুখ্যমন্ত্রিত্ব এবং প্রধানমন্ত্রিত্ব মিলিয়ে 26 বছর আগে। তো সেই সময়কার যারা সাংবাদিক তারা বলতে পারবেন যে প্রধানমন্ত্রীজি মিডিয়া ব্রিফিংয়ের পর সাংবাদিকদের জন্য পেতে দেওয়া চেয়ার তুলে রাখতেন। এই ছিল তার প্রোফাইল। সেই জায়গা থেকে কিন্তু তিনি আজকে বিশ্বের লোকপ্রিয় নেতা, জননেতা। তো তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নির্মাণের যে প্রক্রিয়া, সেই নির্মাণের প্রক্রিয়াতেই নরেন্দ্র মোদী উঠে এসেছেন এবং আজকে পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, যা এখন ভারতীয় জনতা পার্টির কাছে সম্পদ। এইখান থেকে আমি একটা প্রশ্ন জগন্নাথবাবু আপনার কাছে, আপনি যেটা বলছেন সিএম এবং পিএম মিলিয়ে 26 বছর, আপনার কি এটা মনে হয় না সেই শুরুটা বোধহয় আরও আগে হয়েছিল? আরএসএস হিসাবে যখন তিনি সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, অভিজ্ঞতা সঞ্চয় করছেন, নুড়ি পাথর জোগাড় করছেন, সেগুলো জমে জমেই কি আজ এই পাহাড় হলো যার শিখরে নরেন্দ্র মোদী? আমি একটু অন্যভাবে এর ব্যাখ্যা করব। নরেন্দ্র মোদীজির যদি কর্মকাণ্ড আপনারা যদি দেখেন, মানে শেষ 50 বছরের কর্মকাণ্ড যদি দেখেন, আমরা শুধুমাত্র তাকে 25-26 বছর তিনি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী 12 বছর, আজ নেহেরুর রেকর্ড ভেঙে দিলেন, কালকে তিনি 4400 দিনে মানে চলে যাবেন, তো সেটা দেখলে হবে না। ঠিক তার আগের 15 বছর তিনি ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজে লেগেছেন। এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে একটি সংঘের থেকে পাঠানো একজন প্রচারক, তিনি গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ করছেন, রাজনীতিকে, আমাদের দর্শনকে, অন্তোদয়ের দর্শনকে একের পর এক রাজ্যে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা দিচ্ছেন। যে যে রাজ্যগুলিতে তিনি কাজ করেছেন সেই সেই রাজ্যগুলিতে একবার সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের সরকার জানে, এবং কঠিন কঠিন রাজ্যগুলিতে তিনি গিয়ে কাজ করেছেন। এবং তারও আগের 15-20 বছর সংঘের প্রচারক হিসাবে ঋষিতুল্য তপস্যা, সাধারণ গৃহী কার্যকর্তা, কিন্তু তাঁর যে ঋষিতুল্য তপস্যা আছে, এই যে 3টে ফরম্যাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, যে সংঘের প্রচারক হিসেবে প্রায় 2 দশক ঋষিতুল্য তপস্যা, যে তপস্যা তাকে ভেঙে খান খান করে দিয়েছে, প্রতিটি পর্বে তাকে নির্মাণ করেছে। পরের 15 বছরে তিনি পার্টি সংগঠন করেছেন, তারপরের 26 বছর তিনি
প্রশাসক হিসেবে রয়েছেন, তো যে দেড় দশক এবং প্রায় আড়াই দশক, এই যে অভিজ্ঞতা, এই বিরল অভিজ্ঞতা, এবং এই বিরল অভিজ্ঞতা ভারতবর্ষের, আমার ধারণা আপনি যদি লাস্ট 5টা প্রজন্ম দেখেন, এরকম 5টা প্রজন্মে এই কম্বিনেশন কোনো লিডারের নেই। সেই কারণেই নরেন্দ্র মোদী আজকে অনন্য। নরেন্দ্র মোদীর কার্যত তার সঙ্গে আর কোনো রাজনেতা, কোনো ফরম্যাটে, কোনো দলে তুলনীয়ই নয়, তাই তিনি অতুলনীয়। এই প্রসঙ্গটা নিয়ে জিষ্ণুবাবুর কাছে আসতে চাই। এই যে উনি বললেন যে আরএসএসে থাকতে ঋষিতুল্য তপস্যা, সেই দিনের যে মোদি তৈরি হয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই মোদি কি সাহায্য করলো আজকের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবার শিখরে একেবারে নিয়ে যেতে, জওহরলাল নেহরুকে টেক্কা দিয়ে? দেখুন, জওহরলাল নেহরুর যে শাসন, তার সঙ্গে 2014 সালে একটা মূলগত পার্থক্য আছে। জওহরলাল নেহরুর শাসন যে ঔপনিবেশিক শাসন ছিল, ইংরেজের শাসন ছিল, তারই একটা দিক থেকে এক্সটেনশন ছিল। মানে যেমন বিদেশি ঔপনিবেশিক শাসকেরা, তারা যেমন শোষণ করতেন, আবার কোনো কোনো সময় ভালো কাজও করতেন। তারা মনে করতেন যে একটা স্কুল খোলা উচিত, একটা কিছু ভালো কাজ করা উচিত। সেই সময়ের যে শাসন ব্যবস্থা, সেটা ভারতবর্ষের মানুষের শাসন ব্যবস্থা ছিল না। ভারতবর্ষের ওই ঔপনিবেশিক যে শাসনের তারপরে সেটাই একটা কন্টিনিউয়েশন ছিল। একই ওরকম রাজ পরিবারের থেকে ভারতবর্ষের মানুষকে দেখা এবং ভারতবর্ষের সাধারণ মানুষের ভালো মন্দ বোঝার দায়িত্ব ওই রাজ পরিবারের। 2014 সালে ভারতবর্ষ নিজেকে শাসন করার জন্য জায়গায় এলো। 2014 সালে একদম একেবারে প্রত্যন্ত একটি জায়গার একজন মানুষ, যিনি অন্তজ সম্প্রদায়ের থেকে, তিনি এসে ভারতবর্ষের শাসনভার নিলেন, যেটা লোকে ভাবতেই পারতো না যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের শাসনভার নিলেন ভারতবর্ষ নিজের জায়গায়, মানে নিজে ভারতবর্ষ শাসন করা শুরু করলো। এইটার মধ্যে দুটো মূলগত পার্থক্য। দেখুন, 1932 সালে সেই দিনটায় প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি দেখেছিলেন যে একটা ইউরোপীয় ক্লাবের দরজায় লেখা আছে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। 2014 সাল এর জন্যই স্মরণীয়। ওই দিন ভারতবর্ষের শাসনতন্ত্রের যে দরজায় লেখা ছিল যে সাধারণ ভারতীয়, গরিব ভারতীয়, সাধারণ ভারতীয়র জন্য তার শাসনের অধিকার নেই, সেই দরজাটা ভারতবাসী নিজে লাথি মেরে ভেঙে দিয়েছে। আজকে এই এতদিনের যে রেকর্ড ভেঙে গেল, সেটা ভারতবর্ষেও নিজের ভারতবর্ষকে শাসন করার রেকর্ড। একজন সাধারণ ভারতবাসী, একজন তথাকথিত অন্তজ ভারতবাসী, সে ভারতবর্ষকে শাসন করতে পেরেছে। তাই ঔপনিবেশিক শাসনের একটা ধারাবাহিকতা যে সময় ভারতবর্ষের মানুষ দেখেছিল, আজকের মানুষ ভারতবর্ষ নিজেকে নিজে শাসন করছে, সেই পার্থক্য দেখছে। নিজেকে নিজে শাসন করছে, এইটা নিয়ে আমি শান্তনুবাবুর কাছে আসবো। আপনি তো স্ট্র্যাটেজিক ডিফেন্স নিয়ে আপনার প্রবল আগ্রহ। আপনার কি মনে হয় 2014 সালে এই দিকটায় কতটা পরিবর্তন হলে আমাদের যে প্রতিরক্ষা? পরিবর্তন বলা ঠিক হবে না, বিপ্লব বলা ঠিক হবে আমি জানি না। এটা এক ধরনের বিপ্লব, কারণ স্ট্র্যাটেজিক ডিফেন্সের দিক থেকে যদি দেখতে হয় তাহলে 2014 অবধি আমাদের ডিফেন্স ছিল অনেকটা অ্যাডহক। যখন যেরকম দরকার আমরা তখন সেরকমভাবে ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, কিন্তু এই যে একটা ভিশন সামনে নিয়ে, সবচেয়ে বড় কথা একটা ভিশন সামনে নিয়ে 10 বছর পরে কী হবে, 20 বছর পরে কী হবে, 30 বছর পরে কী হবে, সেই ভাবনা চিন্তাটা কিন্তু করা কখনোই হয়নি। এবং 2014 সালের পর যে জিনিসটা শেপ নিতে শুরু করে আস্তে আস্তে, সেটা কিন্তু একটা অলরাউন্ড শেপ। এটা একটা কোনো ডিফেন্সের একটি পার্টিকুলার দিক নিয়ে বা একটি পার্টিকুলার টেকনোলজি নিয়ে বা এরকম ব্যাপারটা নয়। এটা সামগ্রিকভাবে ডিফেন্সের উন্নয়ন এবং মোটামুটি একটা 30 থেকে 40 বছর পরে কি জায়গায় যেতে পারে পুরো জিনিসটা, সেটার ভাবনা করা হয়ে রয়েছে এবং বহু স্তরে সেই জিনিসটাকে একসঙ্গে আমরা এগোচ্ছি সেই ব্যাপারটা নিয়ে। এভাবে বলতে গেলে দেখুন, প্রথমে যেই জায়গায়
উদাহরণ হিসেবে চলে আসে যে আমাদের ট্রাই সার্ভিস, আপনারা জানেন যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই ট্রাই সার্ভিসের ইন্টিগ্রেশন, আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ যে পোস্টটি সেটাকে তৈরি করে সেটিকে রিক্রুট করা এবং মাঝখান থেকে ব্যুরোক্রেসিকে অনেকটা কমিয়ে নিয়ে আসা। কারণ ডিফেন্সের সবসময়তেই দেখা গেছে যে লাল ফিতের ফাঁসে ডিফেন্স হাঁসফাঁস করছে। আমাদের যারা অফিসে বসে কাজ করেন বাবুরা সবসময়তে সামগ্রিকভাবে একটা ফিল্ডে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, একজন সোলজারের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পারেন না, তারা তাদের নিয়ম নীতি মানতে ব্যস্ত। সেক্ষেত্রে এই ব্যুরোক্রেসিটাকে কাট করার জন্যে যে আমাদের একটা নতুন সংস্থা তৈরি করা, যেটার নাম হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স, ডিএমএ, সেটা তৈরি করা হলো এবং তার উপরে বসানো হলো চিফ অফ ডিফেন্স স্টাফকে। তার নিচে থিয়েটার তৈরি করা হলো, যেখানে থিয়েটার মানে হচ্ছে যে একটি আর্মি বা নেভি বা এয়ারফোর্স কাজ করবে না, তারা সামগ্রিকভাবে কাজ করবে। থিয়েটারে যেরকম আমাদের নানা চরিত্র অংশগ্রহণ করে সেইভাবে তারা একসঙ্গে সামগ্রিকভাবে কাজ করবে এবং তার সঙ্গে মিলে থাকবে ইন্টেলিজেন্স। সেটার সবচেয়ে বড় সাফল্য আমরা অপারেশন সিঁদুরে দেখতে পেয়েছি। রাইট, অপারেশন সিঁদুর। আর অপারেশন সিঁদুর বললে তার আগে আরও কয়েকটা কথা বলতে হবে, যেমন সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলতে হবে, বালাকোটের এয়ার স্ট্রাইকের কথা বলতে হবে এবং অবশ্যই অপারেশন সিঁদুরের কথা বলতে হবে। আসলে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত। ये नया भारत है, घर में घुसकर मारता है। মার খেয়ে মুখ লুকোনোর দিন শেষ, গুলি খেয়ে নীরবে চোখের জল ফেলার দিন শেষ। এই দেশ এখন মার খেলে পাল্টা মারতে পারে, শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারে। এটাই নতুন ভারত, এটাই নরেন্দ্র মোদীর ভারত। और मैं दोस्तों इंतजार लंबा नहीं कर सकता, चुन चुन करके हिसाब लेना ये मेरी फितरत है। কথা আছে বন্ধু বেছে নেওয়া যায়, কিন্তু প্রতিবেশী বাছা যায় না। ভারতের সমস্যাও কিছুটা এমনই। একদিকে পাকিস্তান, একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশ। ভারতের সব সীমান্তেই সমস্যার কাঁটাতার। তাই স্বাধীনতার পর থেকে বারবারই সীমান্ত নিয়ে সমস্যায় পড়তে হয়েছে দিল্লিকে। উত্তাপ বেড়েছে, সংঘাত হয়েছে। দেশের একজন প্রধানমন্ত্রী এক একটি উপায়ে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টাইল একেবারে স্টেট কাট, মারতে এলে পাল্টা মার। সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক, অপারেশন সিঁদুর। নেহেরু জামানায় একমাত্র বড় লড়াই ছিল চীনের সঙ্গে 1962 সালে। সেই লড়াইয়ে কার্যত গোহারা হেরেছিলেন তিনি। 1959 সালে তিব্বতী ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেয় ভারত। তারপরে দিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়, সীমান্তে সংঘাত, নেহেরুর হার। 1971 সালে যুদ্ধের আগে দেশের তৎকালীন ফিল্ড মার্শাল স্যাম মানেকাশ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনার বাবা যদি সেনা প্রধানের পরামর্শ শুনতেন তাহলে চীনের কাছে আমাদের এভাবে হারতে হতো না। অনেকে বলেন 62 সেই হারের মাসুল আজও গুনতে হচ্ছে ভারতকে। উল্টো দিকে নরেন্দ্র মোদী, তাঁর ভারত বিধ্বংসী। জম্মু কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে ঢুকে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পাল্টা ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক, সীমান্ত পেরিয়ে জঙ্গিদের লঞ্চ প্যাড গুড়িয়ে দেয় ভারতীয় বাহিনী। 2019 পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। পাল্টা ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ার স্ট্রাইক, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেয় বায়ুসেনা। 2025 পেহেলগাঁওয়ে নজিরবিহীন জঙ্গি হামলা, ধর্ম বেছে বেছে নারকীয় হত্যা। ভারতবাসীর চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই বদলা, অপারেশন সিঁদুর। পাকিস্তানের মাটিতে জৈশ এবং লস্করের সদর দপ্তর ধ্বংস করে দেয় ভারত। ভারতীয় ক্ষেপণাস্ত্র টার্গেট করে পাকিস্তানের পরমাণু ঘাঁটি কিরানা পাহাড়কেও।
ভারতের পরাক্রম কাঁপুনি ধরিয়ে দেয় পাকিস্তানের শিরদাঁড়ায়। সীমান্তে যখনই কোনো সংকট এসেছে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মোদির ভারত। দেশের সুরক্ষায় নো কম্প্রোমাইজ। ये नया भारत है, घर में घुसकर मारता है। নিউজ 18 বাংলা। দু থেকে 2026 হিসেব করে দেখলে টানা 4,399 দিন প্রধানমন্ত্রীর চেয়ারে বহু সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনার কি মনে হয় সবথেকে বড় সাফল্য কোনটা? দেখুন, গত 12 বছর ধরে যদি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে চলা এই সরকারকে আপনি যদি বিশ্লেষণ করেন, তার কাজের বিশ্লেষণ করেন, তাহলে কয়েকটি ক্ষেত্রে বিশ্লেষণ করতে হয়। প্রথম তো হচ্ছে যে মূল যে লক্ষ্য ছিল, যে প্রধানমন্ত্রীজি এসেই যে কথা বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, তো সবকা সাথ সবকা বিকাশের মূল মন্ত্র ছিল আসলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। একেবারে সমাজের অন্তদয় যে শেষ প্রান্তিক মানুষটি, সেই প্রান্তিক মানুষটির কাছে উন্নয়নকে পৌঁছে দেওয়া। তো এই গরিব কল্যাণ যোজনার যে কাজগুলি প্রধানমন্ত্রীজি নিয়েছেন, ধারাবাহিকভাবে করে চলেছেন, তার পরিণামে আমরা দেখেছি আজ থেকে 2 বছর আগে, 10 বছর যখন পূর্ণ হচ্ছে, তখন আমরা 25 কোটি ভারতীয়কে, এবং এই রিপোর্ট কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে IMF এর রিপোর্ট, যে 25 কোটি ভারতীয়কে আমরা BPL এর থেকে তুলে আনতে পেরেছি, দারিদ্র সীমার থেকে তুলে আনতে পেরেছি। এটা চারটিখানি কথা নয়। এবং কিভাবে হলো এটা? দেখুন, যুগান্তকারী পদক্ষেপ, পাকা ছাদ দেওয়া। এতদিন ছিল বাড়ি হলে ইন্দিরা আবাস যোজনা, অন্য যে যোজনার যে বাড়ি ছিল সেটা হচ্ছে কোনো রকমে একটি বাড়ি তৈরি করে টালি বা টিনের চাল দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রী যে আসার পর তিনি ঠিক করলেন যে না, মানুষকে পাকা বাড়ি দিতে হবে। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, এই দুটি প্রকল্প মানুষকে পাকা ছাদ দেওয়ার ক্ষেত্রে সারা দেশে বিপ্লব এনেছে। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে 34 লক্ষ পরিবার এই পাকা ছাদ পেয়েছে। এখনও প্রায় 35 থেকে 40 লক্ষ পরিবারকে আমরা কাজ শুরু করে দিয়েছি নতুন সরকার এসে, যারা নতুন পাকা ছাদ পাবে। দ্বিতীয়ত যুগান্তকারী সিদ্ধান্ত, স্বচ্ছতার কাজ। স্বচ্ছতা, এই যে সম্মান এবং তার জন্য স্বচ্ছতা, শৌচের জন্য বাইরে যাওয়া, মাঠে ঘাটে যাওয়া, পুকুরে যাওয়া, এই ব্যবস্থা বদলে আজকে যে নির্মল ভারত গড়ার যে কাজ, সেই স্বচ্ছতার কাজটাও কিন্তু চারটিখানি কথা না। কীভাবে গ্রামের মানুষকে মানে ওপেন ডিফেকেশন থেকে চেঞ্জ করে নিয়ে এসে মানুষকে তার টয়লেটের অভ্যাস করানো, গ্রামের মানুষকে বিশেষ করে, এটা একটা বড় কাজ মানুষের কোয়ালিটি অফ লাইফকে চেঞ্জ করার ক্ষেত্রে। উজ্জ্বলা যোজনা, এই যে গ্যাস, এই যে ধোঁয়া, একটা উনান জ্বালাতে গেলে 400 সিগারেটের ধোঁয়ার সমান সেই ধোঁয়া উৎপন্ন হয়। সেই বদলে গিয়ে আজকে উজ্জ্বলা গ্যাসের যোগান দেওয়া, গরিব মানুষের কাছে উজ্জ্বলা গ্যাস পৌঁছে দেওয়া। তাই এনার্জি সিকিউরিটি এবং তার সঙ্গে সঙ্গে ক্লিন এনার্জি দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা। ক্লিন এনার্জি দেওয়ার ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জির নানা রকম আসপেক্ট আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ক্লিনার এনার্জি রাদার দ্যান দা ওই কাঠ জ্বালিয়ে, ঘুঁটে কাঠ কয়লা জ্বালিয়ে তার থেকে গ্যাসের যে আছে। PM কিষাণ, ইনপুট সরাসরি চাষির হাতে পৌঁছে দেওয়া। আপনার ওই যে নিমযুক্ত ইউরিয়া, সারের কালোবাজারি ধ্বংস করা। তার ফলে আমি কৃষককে, চাষির হাতে, অন্নদাতাদের হাতে একদিকে সরাসরি ইনপুট দিচ্ছি, ইনগ্রেডিয়েন্টসের কালোবাজারি আমি আটকাচ্ছি। এবং এর পাশাপাশি বাড়িতে নলের জল, এই নলের জলে দেখুন পশ্চিমবঙ্গে বড় দুর্নীতি হলো। আমরা সরকারে আসার পরেই 39,000 কোটি টাকা 1 বছরে খরচ করার জন্য প্রধানমন্ত্রীজির দপ্তর বলেছেন, এবং সেখানে আমাদের যে জলসম্পদ মন্ত্রী আমাদের CR পাটিলজি, তিনি ঘোষণা করেছেন। এবং মধ্যবিত্তদের জন্য কেউ কোনোদিন, আমরা যারা একসময় চাকরি করেছি, তারা কোনোদিন কল্পনা করেছি যে 12 লক্ষ টাকা পর্যন্ত আমাদের আয়কর দিতে হবে না? একটা ফিনান্সিয়াল ইয়ারে 12 লক্ষ টাকা, মাসে 1 লক্ষ টাকা রোজগার পর্যন্ত ফিনান্সিয়াল এতে দিতে হবে না। এবং এই যে খাদ্য সুরক্ষা মিশনে সারা দেশের মানুষকে, যে কোভিড থেকে শুরু হলো, আজও বন্ধ হলো না, এটা যুগান্তকারী পদক্ষেপ, যে ফ্রিতে চাল গম দেওয়া। পশ্চিমবঙ্গে এই ফুড সেফটি মিশনে প্রায় 6.5 কোটি মানুষ ফ্রিতে খাবার পায়। তাহলে খাবার, স্বচ্ছ জল, শৌচালয়, গ্যাস, বাড়ি এবং এমপ্লয়াবিলিটি তৈরি করার জন্য স্কিলিংয়ের কাজ, এটা ম্যাসিভ স্কিলিংয়ের কাজ চলছে। চাষিদের ক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টসে যা দেওয়ার দিচ্ছেন। তো এই যে আমি এই গরিব কল্যাণের বা অন্তদয়ের কাজগুলি বললাম, যেটা কিন্তু গ্রামীণ মানুষের কোয়ালিটিকে চেঞ্জ করতে, তাহলে তার পরিণাম কি?
তার পরিণাম হচ্ছে যে বিজেপি 244টা 40টা সিট 2024 নির্বাচনে পেলেও বিজেপি সিট কমলেও বিজেপি কিন্তু গ্রামীণ ক্ষেত্রে বেশি সিট পেয়েছে। আরবান ক্ষেত্রে বিজেপিদের কি বলা হতো এর আগে, আরবানিয়াদের পার্টি, আরবান পার্টি, এরকমই তো বলা হতো। এবং পশ্চিমবঙ্গেও যে সরকার প্রতিষ্ঠা হয়েছে আপনি দেখবেন যে গ্রাম পশ্চিমবঙ্গকে জিতিয়েছে। গ্রাম পশ্চিমবঙ্গের এত কিছু প্রতিবন্ধকতার পরেও পশ্চিমবঙ্গের গ্রামের মানুষও বুঝেছে যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এই সবকা সাথ সবকা বিকাশ আর তার সঙ্গে তিনি যে সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস যে জুড়েছেন, এখন যেটা হচ্ছে যে সেই সবারকে পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে সমস্ত নাগরিককে তার নাগরিক কর্তব্য দিয়ে জুড়তে হবে, তারপরেই একটা টোটাল বাস্তুতন্ত্র দাঁড়াবে যেখানে সরকার দেবে আর নাগরিকের বিশ্বাস অর্জন করতে হবে। এই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি। এর বাইরে বাকি যা আছে আমাদের বিদেশ নীতি, ডিফেন্স নীতি, প্রতিরক্ষা নীতি, আমাদের ইকোনমি, যেভাবে 2047 লক্ষ্য রেখে যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত ভারতে পরিণত করার যে লক্ষ্যমাত্রা, চতুর্থ ইকোনমি হিসাবে, অর্থনীতি হিসাবে বিশ্বে উঠে আসা, তো এই যে সাধারণ এবং আজকে ভারতের গ্লোবাল স্ট্যান্ডিং নট অ্যাজ এ লিডার নরেন্দ্র মোদী, ভারত অ্যাজ এ হোল, ইন্ডিয়া অ্যাজ এ হোল, তার যে আজকে বিশ্বের রাজনীতিতে, বিশ্বের ভূকৌশলগত পরিস্থিতিতে, বিশ্ব রাজনীতিতে, বিশ্বের কৌশলগত অবস্থানে, বিশ্বের সিকিউরিটি অ্যারেনাতে আজকে ভারতের যে অবস্থান, আজকে ভারতকে কেউ ইগনোর করতে পারছে না। তার কারণ ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদী। আপনি যেভাবে সবকা সাথ ব্যাখ্যা করলেন, সব বলতে আপনি যাদের যাদের বোঝালেন, একদম প্রান্তিক মানুষটি তাকেও সব এই যজ্ঞের মধ্যে নিয়ে আসা। বিজেপি বিরোধীরা কিন্তু সেটা বলেন না। বিজেপি বিরোধীরা বলতে চান যে আসলে বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী, ওই মুসলিমদের বার্তা দিতে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এই মন্ত্র বলে, যাতে এইটা বলে বলা যায় যে দেখো আমরা তোমাদেরও দেখছি, তোমরাও কোনো অংশে কম কিছু পাবে না, এই একটা বার্তা দেওয়ার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের উদাহরণটুকু আপনাদের দিচ্ছি। পশ্চিমবঙ্গে 30% মুসলিম জনসংখ্যার বাস এবং 70% হিন্দু জনসংখ্যার বাস। তাহলে পশ্চিমবঙ্গের যদি 100 টাকা বিলি হয়, তাহলে 30 টাকার সুফল জনসংখ্যার রেশিওতে যদি যায়, 30 টাকা মুসলিমদের কাছে যাওয়া উচিত, 70 টাকা যাওয়া উচিত, বা 70% ডেভেলপমেন্ট যাওয়া উচিত হিন্দু জনগোষ্ঠীর কাছে। একদম সরাসরি আমি বলছি, আপনি যেমন প্রশ্ন করলেন, উজ্জ্বলা গ্যাস যে 1 কোটির উপরে উজ্জ্বলা গ্যাসের প্রাপক, সেই উজ্জ্বলা গ্যাসের 50% বেশি এ রাজ্যের মুসলমান মহিলারা পেয়েছেন। পাকা বাড়ি এ রাজ্যের 45 থেকে 50% মুসলমান মহিলারা পেয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এমনকি একটা মুসলিম গ্রাম দেখাতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার রাস্তার সুবিধা পায়নি। পিএম কিষাণ বাঁচার ক্ষেত্রে কি আমরা হিন্দু মুসলিম বেশিছি না চাষ করে কিনা আমরা দেখেছি। আমরা আমরা যখন নিমযুক্ত ইউরিয়া যখন বিলি করি, তখন কি আমরা হিন্দু মুসলমান দেখে বিলি করি না যে কোনো চাষি দেয়? বাদ দিন কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর না হয় সবকা সাথ সবকা বিকাশ, শুভেন্দু অধিকারী যে 28 লক্ষ মানুষকে অন্নপূর্ণা যোজনা দিলেন, একজনকেও তো বলতে শুনলাম না যে হিন্দু দেবী অন্নপূর্ণার নামে স্কিম দেওয়া হচ্ছে, নেব না। 12 লক্ষ মুসলমান পেয়েছেন। 28 লাখের মধ্যে 12 লক্ষ মুসলিম মহিলা 3000 টাকার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। একজনকে শুনেছেন বলতে যে অন্নপূর্ণা হিন্দু দেবী, ওদের নামে দেওয়া স্কিম নেব না? এটাই তো সবকা সাথ সবকা বিকাশ। মহিলাদের আমরা ফ্রি রাইডের কথা বলেছি, আমরা কি বলেছি নাকি যে হিন্দু মহিলা হলে চাপতে পারবে, মুসলমান মহিলার থেকে ভাড়া চাওয়া হবে? তাই এখনো পর্যন্ত যতগুলি স্কিম আছে অযথা মুসলিম সমাজকে ভয় দেখানো হচ্ছে, এবং এই 5 বছর পরে দেখবেন মুসলিম সমাজই পশ্চিমবঙ্গের ধন্য করছেন এবং ভারতীয় জনতা পার্টিকে শুধু উন্নয়নের নিরিখে, বিকাশের নিরিখে তাদের মধ্যে থেকে ভয় কাটবে, আতঙ্ক কাটবে এবং আমাদেরকে ভোট দেবেন। কিন্তু এর মধ্যে একটা রাইডার আছে, আমরা কিন্তু রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এই যে বেনিফিশিয়ারি তালিকা, সেই তালিকা থেকে বাদ দেব, এবং তার প্রমাণ আমরা যতটা সক্রিয় হয়ে বাদ দিচ্ছি তার থেকে বেশি হাকিমপুরে সীমান্তে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতেই প্রমাণ হচ্ছে যে অনুপ্রবেশ নিয়ে ভিন দেশের নাগরিকরা এসে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানের যে ভাত খেয়ে গেছে, যে রুজিরুটি মেরে গেছে, তা সত্যি। এবং আজকে সেই কারণে খোঁজ নিয়ে দেখুন যে রাজারহাট নিউ টাউন এলাকায় এ রাজ্যের বাঙালি মুসলমানরা আর বাংলাদেশি মুসলমানদের বাড়ি ভাড়া দিচ্ছেন না। আচ্ছা, জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া আর নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া, ট্রাস্ট ইন ইন্ডিয়া। জওহরলাল নেহরু ছিল 1947,
2047 কি নরেন্দ্র মোদীর? জগন্নাথ বাবুর কাছে জানতে চাইবো। দেখুন, আপনি যদি ডিসকভারি অফ ইন্ডিয়া নিশ্চয়ই পড়েছেন, আপনি দেখবেন যে জিষ্ণুদা যে কথাটা বলল যে আমি কোন দৃষ্টিতে ভারতবর্ষকে দেখছি, সেই দৃষ্টি একটি মানে একটা রাজারাজরার দৃষ্টি, যেন আমি নতুন দেখছি ভারত। ডিসকভারি অফ ইন্ডিয়া মানে তার আগে কি ইন্ডিয়ার আবিষ্কার হয়নি নাকি? ওই 47 সালে ডিসকভারি অফ ইন্ডিয়া হলো। তার মানে এই সহজ কি, এই চিন্তা কি? এই চিন্তা হচ্ছে যে যে ভারতটার সঙ্গে আমি অপরিচিত ছিলাম সেই ভারতটাকে দেখছি এবং সেই ভারতটার কাহিনী লিখছি। আর মোদিজি যখন বলেন যে 140 কোটি দেশের মানুষের আশীর্বাদ নিয়ে আমি জিতে আসছি, মোদি নরেন্দ্র মোদি কোনো কারণ, তার প্রতিটি প্রকল্প, তার প্রতিটি কিছু মন জুয়ে, যে ছেলে স্টেশনের মানে ভাঙা আচ্ছাদনের মধ্যে রাত কাটিয়েছে, ট্রেনে চা বেচেছে, সেই ছেলের ভাবনায়, সেই বালকের ভাবনা, সে যখন নেতা হয়ে ওঠে তার ভাবনাতে মানুষই সর্বাগ্যে, তাকে নতুন করে ডিসকভার করার কিছু নেই। হি ইজ অলরেডি ডিসকভার্ড হিমসেলফ। আমি তিনটে জায়গার কথা বলবো, মানে তিনটে ইস্যুর কথা বলবো। বিজেপির অনেক দিনের ইস্যু, 3 তালাক অবৈধ ঘোষণা করা, কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ, অযোধ্যায় রাম মন্দির। আমি জিষ্ণুবাবুর কাছে জানতে চাইবো যে বিজেপির এই দীর্ঘদিনের ইস্যু নরেন্দ্র মোদী তো করে দেখিয়েছেন, এটাকে কত বড় সাফল্যভাবে দেখছেন আপনি? এটা এক অর্থে যে ঔপনিবেশিক শাসন, মানে যেমন ইউরোপীয় ঔপনিবেশিক শাসন ছিল, তেমন আরব তুর্কিদেরও তো ঔপনিবেশিক শাসন ছিল। রাম মন্দির কেবল একটা দেবস্থান, একটি মন্দির নয়। বিদেশি আক্রমণকারীরা আমাদের এখানে একটা প্রাচীন মন্দিরকে ভেঙে দিয়ে সেখানে একটা সৌধ তৈরি করেছেন। তাই ওটা এক অর্থে স্বাধীনতার একটা আন্দোলনের মতো ছিল, যে বিদেশি ঔপনিবেশিক শাসকদের তৈরি করা সৌধকে, যেটা ওখানে আগে একটা শ্রীরামচন্দ্রের মন্দির ছিল, তাকে পুনর্নির্মাণ। সত্যি বলতে কি, যারা রাম মন্দির আন্দোলনের সঙ্গে ছিলেন, আমাদের এখানে রাম কোঠারি, শরৎ কোঠারি, 2 ভাইয়ের প্রাণ গেল। আমি যে জেলাতে থাকি, দক্ষিণ 24 পরগনাতে, তাপস হালদার আমাদের সামনে পুলিশের গুলিতে মারা গেলেন। তাই সেই সব দিনে আমরা মনে করতাম যে কোনো না কোনো একদিন নিশ্চয়ই অযোধ্যায় একটা সুন্দর ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির তৈরি হবে। তবে বিশ্বাস করুন, সেদিন কখনো ভাবতাম না যে এই শরীরে, এই চোখে ওইখানে অযোধ্যায় এরকম সুন্দর একটা রাম মন্দির দেখতে পাবো। সেটা মনের ভেতর থেকেও আমাদের মনে হতো কোনো না কোনো একদিন হবে, কিন্তু এই শরীরে, এই দেহে, এই চোখে দেখে যাব, এটা সত্যি বলতে কি যে এটা একটা অসাধারণ সাফল্য। 370 ধারার কথা বললেন, আমরা ভারতবর্ষের, জগন্নাথ দাও যেতেন, আমরাও অনেক জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সাংগঠনিক কাজে গেলে সবসময় শুনতাম, যাহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর হামারা হ্যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি যেখানে বলিদান হয়েছেন, নিজের প্রাণ বিসর্জন করেছেন, সে কাশ্মীর আমার। আমরাও মনে করতাম কোনো না কোনো একদিন 370 ধারা একদিন উঠে যাবে, কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে চোখে দেখে যাব, আমার এই শরীরে আমি দেখব যে 370 ধারা বিলোপ হয়ে গেছে, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের প্রাণ বলিদান করেছেন। বাঙালি হিসেবে আমার নিজের মনে হয় আমার জন্ম সার্থক হয়েছে। ঠিক তেমনি এক দেশের মানুষ সকলে ভারতীয় হবেন, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের আইন হবে, এইটাও একটা বিরাট অংশ। এক দেশে এক আইন হওয়ার পথে এই 3 তালাকের মতো এরকম একটা অমানবিক প্রথার বিলোপ হওয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা জাতি এগোচ্ছে, ধরুন এই যে ঠিক যে সময়টা নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, সেই সময় বেলদার মতো ঘটনা, জঙ্গলমহলের মতো ঘটনা, দান্তেওয়াড়ার ঘটনা, সারা ভারতবর্ষের মধ্যে মাওবাদের একটা জাল ছড়িয়েছিল। মনে করা হতো নেপাল থেকে দক্ষিণ ভারত পর্যন্ত রেড করিডোরে আস্তে আস্তে মাওবাদের ইয়েতে চলে যাবে, যেখানে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে না। গণতান্ত্রিক ভারতবর্ষের তারা বিরোধী। সেই গণতান্ত্রিক ভারতবর্ষকে ফিরিয়ে দেওয়ার যে কৃতিত্ব, সেটা অবশ্যই এই এক যুগের যে শাসন, সেই শাসকের উপরে নিশ্চয়ই তার কৃতিত্ব পাওয়ার কথা। যে গণতান্ত্রিক ভারতবর্ষকে ভেঙে দিয়ে
এই মাওবাদ এবং অতি বিপ্লবের নামে এক একটা জায়গায় জঙ্গলমহলের মতো, দান্তেওয়াড়ার মতো, ছত্তিশগড়ের মতো এরকম বিভিন্ন জায়গায় যে জাল ছড়িয়ে গেছিল, সেই জাল কেটে আবার গণতান্ত্রিক ভারতবর্ষকে ফিরিয়ে দেওয়া, এইটা যেমন চতুর্থ বৃহৎ সেনা আর্মি, চতুর্থ বৃহৎ নৌসেনা, তৃতীয় বৃহৎ বায়ুসেনা, এটা যেমন একটা বড় সাফল্য, তেমন ভারতবর্ষের ভেতরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আজকে সুনিশ্চিত হয়ে মানুষ নিরাপদে শান্তির সঙ্গে, আজকে যদি আপনি জঙ্গলমহলে যান, সেখানে রেশমের চাষ হচ্ছে, সেখানকার মানুষ শান্তিতে ঘুমোচ্ছে। দান্তেওয়াড়ায় যদি যান, কি বিরাট এক একটা স্কুল বিল্ডিং হয়েছে, কি বিরাট তপশিলি উপজাতিদের হস্টেল তৈরি হয়েছে। এই দৃশ্য ছিল না। এবং জিষ্ণুবাবু, আপনি বলছিলেন, আমরা বহু ভালো লাগছিল শুনতে, যে আপনি কখনো ভাবেননি যে আপনি যেগুলো স্বপ্ন দেখেছেন কৌশিক, যে এই 3 তালাক, 370-এর বিলোপ বা রাম মন্দির, এটা যে হবে, এটা একদমই এইখান থেকেই জগন্নাথবাবুর কাছ থেকে এটা জানতে চাইবো। 3 তালাক, 370 রাম মন্দির তো হয়ে গেল, এবার কি অভিন্ন দেওয়ানি বিধি, যেটা নিয়ে বারবার সওয়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখুন, অভিন্ন দেওয়ানি বিধি তো আমাদের যে অপূর্ণ থাকা যে আমাদের কাজ, তার মধ্যে একটি, এবং ইতিমধ্যেই তো বেশ কয়েকটি রাজ্য, আসাম করে ফেলেছে, উত্তরাখণ্ড করে ফেলেছে, গুজরাট করে ফেলেছে। প্রতিটি রাজ্য যদি করে ফেলে, আজকে 21টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, তো ধীরে ধীরে যদি 21টি রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি পাস করে ফেলে, তাহলে ভারতবর্ষে তো এমনি অভিন্ন দেওয়ানি বিধি পাস করা দরকার। ডেফিনেটলি দরকার অভিন্ন দেওয়ানি বিধি। একটা দেশে তো একটাই বিধান থাকবে। আপনি মনে করেন যে ভারতবর্ষের মতো একটা দেশে একাধিক বিধান থাকা দরকার, জনগোষ্ঠী ভেদে বিধান থাকা দরকার, ধর্মীয় ভিত্তিতে বিধান থাকা দরকার? আজকে যারা ভারতবর্ষের বুকে তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদী, সেকুলারবাদী, লিবারাল, কই তারা তো বলে না, তাদেরই তো বলার, এই আওয়াজটা তো তাদের তোলার কথা, যে দেশে ধর্মের ভিত্তিতে আইন থাকতে পারে না। এই আইন হতে হবে একেবারে, যে সিভিল ল যা আছে আমাদের এক হতে হবে। যারা ধর্ম নিরপেক্ষ তারা কেন ধর্মীয় ভিত্তিতে থাকা আইনের পক্ষে সওয়াল করে? এই সওয়াল তো লেফট লিবারাল ইকোসিস্টেম থেকে উঠে আসা উচিত। তাহলেই বোঝা যাচ্ছে যে এই যে ভণ্ডামি, এই ভণ্ডামির বিরোধিতা ভারতীয় জনতা পার্টিকেই করতে হবে। এবং ভারতবর্ষে এক আইন, এক বিধান, এক নিশান হয়ে গেছে কাশ্মীরের সঙ্গে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আর এখন এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করলে, সিভিল ল এক করে দিতে পারলে আমরা সমানাধিকার দিতে পারবো প্রত্যেকটি নাগরিককে, এবং সংবিধানের যে আসল স্পিরিট, যে ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট, সেটা রক্ষা পাবে। একটা জিনিস বলুন, নরেন্দ্র মোদী গত কয়েক বছরে ভোটের ইতিহাসে প্রচুর সাফল্য পেয়েছেন, ভোটের পরীক্ষায় সারা দেশ জুড়েই প্রায় পেয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গেতে এসে তিনি বারবার ধাক্কা খেয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই পশ্চিমবঙ্গে এবার তিনি পদ্ম ফোটালেন। এই এটা তার কাছে কতটা বড় রাজনৈতিক সাফল্য? দেখুন, পশ্চিমবঙ্গে তিনি ধাক্কা খাননি। পশ্চিমবঙ্গের সাফল্যটা অভাবনীয় সাফল্য। অত্যন্ত কম সময়ের মধ্যে এখানে পার্টির যে বিকাশ, পার্টির যে উন্নয়ন, পার্টির যে এক্সপ্যানশন, সেটা ভারতবর্ষে আর কোনো রাজ্যে হয়নি। এবং আমরা যাদের ভোটে জিতে এসেছি, সনাতনী বাঙালির ভোট, সেই সনাতনী বাঙালির এককাট্টা হয়ে ভোট দেওয়া যে নজির, সে আমরা গুজরাট, উত্তরপ্রদেশেও দেখিনি। এবং এই সাফল্যের নেতৃত্ব আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই লড়েছি। পার্টি আমাদের 1980 সাল থেকে চলছে, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন ফর্মিডেবল স্টেজে এসে আমরা এই লড়াইটা শুরু করেছি 2014 থেকে। এই 14 থেকে 26, 12 বছরের মধ্যে আমরা এই সরকারের পতন করে আমরা এইরকম একটা মেজরিটি নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, এটা কিন্তু চারটিখানি কথা না। এবং 14তে আমাদের 2জন সাংসদ, 16 সালে আমাদের 3 জন বিধায়ক, 18 পঞ্চায়েতে আমাদের মাত্র 5,500 পঞ্চায়েত মেম্বার জিতে এলো। 19-এর লোকসভায় আমরা 18 জন জিতলাম। 19-এর লোকসভার পরেতে 21-এর বিধানসভাতে 77 জন জিতলাম। পরে আমাদের ভোট পার্সেন্টেজ সেম থাকলো, 1% বাড়লো ভোট পার্সেন্টেজ, অ্যাবসোলুট নাম্বারে 5.5 লাখ ভোট বাড়লো। 2024-এ গিয়ে আমরা 12 জন সাংসদ হয়তো কম পেলাম, কিন্তু পার্টির কার্যকর্তারা আদর্শবোধ থেকে সরে যায়নি, গ্রাউন্ড থেকে সরে যায়নি। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সনাতনী বাঙালিকে একদিকে যখন দাঁড় করালাম, তার পরিণামে আজকে আমরা 208 সিট, অপেক্ষা করুন এরপর আমরা আরও 2টি সিট জিততে চলেছি।
কৃষ্ণবাবু, গেরুয়া পরিবারের কাছে এটা কত বড় সাফল্য? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে বিজেপি ক্ষমতায়। দেখুন, এখানে লড়াইটা কেবল রাজনৈতিক ছিল না। ভারতবর্ষের যে রাজ্যগুলো সাংঘাতিকভাবে বিপর্যস্ত ছিল তার মধ্যে পশ্চিমবাংলা একটি ছিল। এখানে এই বাংলাদেশ আর ভারতবর্ষের বর্ডারে 10 কিলোমিটারের পরে পরে স্লিপার সেল, এই আমরা যে খাগড়াগড়ের বিস্ফোরণের সময় দেখলাম যে শাকিল আহমেদের মতো অনুপ্রবেশকারী এখানে আসার পরে তারা এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের একটা অ্যাসেম্বলি ইউনিট বানিয়েছে। এখানকার ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর থেকে তাদের ছাত্রীদেরকে জোগাড় করে সেই শিমুলিয়া মাদ্রাসাগুলো কারা খুলেছেন? না, এখানের একটি সরকার যে ক্ষমতায় আসার পরে কোনো রকম ইন্সপেকশন ছাড়া 11,200 মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে। তাই জেহাদি মৌলবাদ কেবলমাত্র স্বার্থান্বেষী রাজনৈতিক চক্র আর তার সঙ্গে কালচারাল মার্কসিজম। সব পত্র পত্রিকায় এই কদিন আগে পর্যন্ত হয়তো দেখেছেন যে এখানকার প্রাদেশিকতা আর এই সরকারের কথা। কালচারাল মার্কসিজম এখানে যে জাল বিছিয়েছিল পত্র পত্রিকা, আপনাদের প্রাইম টাইমগুলোতে, সব জায়গাতে এই জেহাদি মৌলবাদ এবং তাদের সহযোগী এই রাজনৈতিক শক্তিকে সহায়তা করত। তাই এই তিনটে শক্তির সঙ্গে একসঙ্গে লড়াই করতে হয়েছে। জিহাদি মৌলবাদের সঙ্গে লড়াই করতে হয়েছে একটি কেবলমাত্র স্বার্থান্বেষী রাজনৈতিক চক্রের সঙ্গে, আর তার সঙ্গে তাকে সহযোগী কালচারাল মার্কসিজম, যা এই প্রচার মাধ্যমকে জুড়ে ছিল। তাই লড়াইটা অন্য জায়গার থেকে, যেখানে এতটা বর্ডার নেই, এতটা পোরাস বর্ডার নেই, ইচ্ছে করে জমি দেওয়া হয়নি যাতে ওই বর্ডারটার মধ্যে যাতে ওখান থেকে একটা পোরাস বর্ডার থাকে। তাই এই সবগুলোকে বিচার করা উচিত। যে আমার এখানে খুব জানতে ইচ্ছে করছে আপনার কাছে যে আপনার কথা সূত্র ধরেই আমি জানতে চাইবো যে অনেকেই বলেন যে এবারের ভোটে যদি বিজেপি না জিততো তাহলে পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যেত, তাই কি এবার আরএসএস এইভাবে ঝাঁপালো? দেখুন, রাজনৈতিক ক্ষেত্রে বিজেপিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক অনেক বেশি আছেন। তাই যেখানেই নির্বাচন হোক না কেন, আমার ভাই যদি রাজনৈতিক ক্ষেত্রে লড়াই করছেন, আমার ভাই জিতবে, তার জন্য তো আমার চেষ্টা থাকবেই। শুধু এখানের জন্য নয়, সব জায়গাতেই যখন রাজনৈতিক লড়াই হয়, যেহেতু সবচেয়ে বেশি স্বয়ংসেবক ভারতীয় জনতা পার্টিতে আছে, তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতা থাকে এবং জনজাগরণের কাজ করে। আমরা লোকমত পরিষ্কারের কাজ করি যে 100 জন মানুষ, এবার যেটা হয়েছে যে 100 জন মানুষ 100 জনই ভোট দিন, পেলে মতদান ফির জলপান, আগে ভোট দিয়ে আসুন, তারপরে সকালের ব্রেকফাস্ট খাবেন। এবং নো টু নোটা, যেটা এবারে পশ্চিমবাংলাতে মানুষ অদ্ভুতভাবে সফল করেছে। যারা কখনো ভোট দিতে যান না, তারাও এবার সবচেয়ে সকালে গিয়ে ভোট দিয়েছেন, নোটায় ভোট দেননি। তারা মনে করেছেন তার নিজের অস্তিত্বের জন্য যাকে ভোট দেওয়া উচিত তাকেই ভোট দিয়েছেন। এই কাজটা এ রাজ্যের মানুষ করেছেন। অভাবনীয় ভোট এবার দেখা গেছে। সত্যি সকাল থেকে লাইন, প্রচুর মানুষ ভোট দিয়েছেন, পার্সেন্টেজে তাই বলে দিচ্ছে। আরেকটা জিনিসও দেখা গেছে, যেটা শপথের দিন নরেন্দ্র মোদী মঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। শান্তনুবাবু, আপনার কি মনে হয়, এটা কি একটা রাজ্য জয়ের জন্যই প্রণাম, জনগণকে, গণদেবতাকে কৃতজ্ঞতা প্রকাশ, না এর মধ্যে আরও অনেক মানে লুকিয়ে আছে? আমার তো সবসময় মনে হয় যে মোদি যেভাবে প্রোগ্রামটা করেছেন সেটার পেছনে অনেক অনেক অন্য ইমোশন লুকিয়ে আছে। এটা শুধুমাত্র একটি রাজ্য জয়ের ঘটনা নয়। পশ্চিমবঙ্গের এই নির্বাচনের দিকে তাকিয়েছিল সারা পৃথিবী। হ্যাঁ, তার মেইন কারণ হচ্ছে যেটা উনি বললেন যে একটা পোরাস এত বড় বর্ডার এবং সেই বর্ডারকে ইন্টেনশনালি ফেন্স করতে না দেওয়া, এবং তার জন্যে যে জিনিসটা হতে পারতো, এই যে নিরাপত্তার কথায় যেটা আমরা বলছিলাম যে ডক্ট্রিনগুলো, তার মধ্যে তো আভ্যন্তরীণ নিরাপত্তাও নিরাপত্তা, তাই তো? এমন তো নয়, আমাদের জেনারেল বিপিন রাওয়াত বলে গেছেন যে 2.5 ফ্রন্টে আমাদের লড়াই চলে। হ্যাঁ, তো এই 0.5 ফ্রন্টের জন্যে এই বর্ডারটা সিকিউর না হওয়াটা আমাদের কাছে একটা বিরাট বড়, সারা ভারতবর্ষের জন্য একটা বিরাট বড় সমস্যা ক্রিয়েট করতে পারতো।
আমরা ভারতের সবচেয়ে দুর্বলতম জায়গার কথা জানি, আমাদের শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক। সেখান থেকে একটা বড় বিপর্যয় যে কোনো সময় হতে পারতো। তার আগে আমাদের বাংলাদেশের প্রফেসর ইউনুস বারবার করে বলেছেন যে আমরা 7 সিস্টার্স নিয়ে নেব। ওই জায়গাটা আমাদেরকে সত্যি আমাদের ফোর্টিফিকেশনের জন্য যা যা প্ল্যান করার, সেটা যদি করবার জন্যে একটি এমন রাজ্য সরকার দরকার ছিল যে এই কাজগুলোকে করতে দেবে। আজকে দেখুন, জেতার পরপরই আমরা সেখানে জমি পেয়ে গেলাম, আমাদের বিএসএফকে অনেক জমি হস্তান্তর করা হলো। হ্যাঁ, এই জিনিসগুলো তো হতে পারতো না। এবং তার ফলে যে জিনিসটা, এগুলো যদি না হতো, আজকে আমার নিজের ধারণা আমি এখানে বসে তো কথাও বলতে পারতাম না শান্তিতে। প্রধানমন্ত্রী এটাই স্লোগান তুলেছিলেন, হ্যাঁ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বিজেপি সরকার তো হলো, এবার কি পাল্টাবে? মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন, আপনার হাতে উচ্চশিক্ষা কি পাল্টাবেন? দেখুন, শিক্ষা যদি সামগ্রিকভাবে দেখেন, বাম জমানাতে মেধার যে উৎকর্ষতা, সে থেকে বেরিয়ে এসে বামেরা একবারে এজেন্ডা করে মধ্য মেধার চাষ করেছিল। সেই মধ্য মেধার চাষ গত 15 বছরে মেধাবিহীন একটি শিক্ষা ব্যবস্থা বা মেধাহীন একটি শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছিল। যে শিক্ষা ব্যবস্থার প্রোডাক্ট হচ্ছে বা পরিণাম হচ্ছে যে আপনি কলকাতার কলেজে নতুন ল্যাবরেটরি পাচ্ছেন না, আপনার ক্যামেরা বেডরুম খুঁজে পাচ্ছে। তো এই শিক্ষা ব্যবস্থাকে বদলে আগে তো প্রথম কাজ যে যা রয়েছে সেই পরিস্থিতিকে ডিকনস্ট্রাক্ট করা, সেই সিস্টেমকে ডিকনস্ট্রাক্ট করে তবেই আমরা রিকনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারবো। আমরা নির্বাচনী প্রচারে গিয়ে 2-3টি কথা বলেছিলাম। দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরির কথা। শিক্ষাক্ষেত্রে আমরা হলপ করে বলতে পারি, এবং স্কুল শিক্ষামন্ত্রী বলুন, উচ্চশিক্ষামন্ত্রী বলুন, কারিগরি শিক্ষামন্ত্রী বলুন, পুরো শিক্ষা ব্যবস্থায় যা নিয়োগ হবে ভারতীয় জনতা পার্টি দেখাবে ঘুষমুক্ত স্বচ্ছতম নিয়োগ, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। একই সঙ্গে রাষ্ট্রবাদী বিচারের আধারে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, সিলেবাসে তারা যোগ দেবে। বন্দে মাতরম পড়তে হবে তাদের। বন্দে মাতরম 150 বছরে এখনো পর্যন্ত সিলেবাসে এপাং অপাং ঝপাং আছে, কিন্তু বন্দে মাতরম ছিল না। তাই বিচার ভেদে, গুণ ভেদে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের বন্দে মাতরম পড়তে হবে, আনন্দমঠ জানতে হবে, প্রতাপাদিত্যকে জানতে হবে, বাংলার যে প্রাইড জানতে হবে। আপনার 15ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত মালদা মুর্শিদাবাদ নদিয়ার ইতিহাসের কাহিনী, কোনো প্রামাণ্য নথি পাবেন না আপনারা কোথাও। এই 3টি দিন তারা যে পাকিস্তানে ছিল, এই 3টি জেলা পশ্চিমবঙ্গের, এ নিয়ে কোনো রিসার্চ নেই, এ নিয়ে কোনো বিশেষ কোনো লেখাপত্র নেই। তো এই ইতিহাস তো বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোন পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন, কিভাবে বাংলার গঠন হলো, তা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা জানবে। রাষ্ট্রবাদের উপর আধারিত নতুন শিক্ষা পরিস্থিতি আগামী কিছু দিনের মধ্যে আমরা তৈরি করব, এবং তার পরিণামে আপনারা দেখবেন রিভাইভাল অফ পশ্চিমবঙ্গের যে ধ্রুবতারা হয়ে শিক্ষার জ্ঞান এবং গুণ সাগর হিসেবে ভারতবর্ষে বাংলা ছিল, আমরা সেই শিক্ষার ধ্রুবতারা হিসেবে পশ্চিমবঙ্গকে আবার পুনঃপ্রতিষ্ঠা করব। আমি তিনজনের কাছে একদম শেষে তিনজনের কাছে আমি একটা প্রশ্ন রাখবো, এবং আমি ধরে নিন সেই আমাদের পরীক্ষার মতো এক কথায় উত্তর চাইবো। জানি কঠিন, তবু আমি মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদি এক কথায় বলতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বলবেন? ঈশ্বর। জিষ্ণু। একজন সাধারণ ভারতীয় যিনি ভারতবর্ষকে, ভারতবর্ষের মানুষকে চিনিয়েছেন। আমরা নিজেরা নিজেদেরকে এখন শাসন করছি। শান্তনুবাবু। আমি বলবো ভারতবর্ষ অনেক দিন পরে একজন স্টেটসম্যান পেল, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাকে স্টেটসম্যান বলা যায় সেরকম একজন, এবং ডেফিনেটলি উনি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সবার কাছে। কৌশিক, যেহেতু সময় শেষ, সুতরাং আমাদের আজ বোধহয় এটা এখানেই শেষ করতে হবে, কিন্তু এর মাঝখানে একটা কথা না বললেই নয়, তা হলো যে একটা জার্নি চলছে, টু বি কন্টিনিউড। সবে 4399 দিন, এবং দেশের মানুষ চাইছেন নরেন্দ্র মোদীকে। ঘরে বাইরে চ্যালেঞ্জ সব কিছু সামলাচ্ছেন, সব কিছু সামলে একা এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরো দেশ নিয়ে এগিয়ে চলেছেন।
দেশবাসী বলেন মোদি হ্যায় তো মুমকিন হয়। আর মোদির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। বিশ্বাসে ভরসা থাকুক, দেশ এগোতে থাকুক। सबका साथ सबका विकास, ये नया भारत है, घर में घुसकर मारता है। मोदी है तो मुमकिन है।